বিয়ের মাত্র একদিন বাকি। আজ হলুদ আর মেহেন্দির অনুষ্ঠান এবং কাল বরযাত্রী আসবে। বাড়ি অতিথিতে ঠাসা। রমেশবাবু সকাল সকালে উঠে তৈরি হয়ে গিয়েছিলেন। তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল, যা তিনি বুঝতে পারছিলেন না। হয়তো এটাই হয় যখন একজন বাবা তার মেয়েকে বিদায় দিতে চলেন। তিনি ঠাকুরের সামনে প্রদীপ জ্বালালেন এবং হাত জোড় করলেন, হে ভগবান, আমার মেয়েকে সব সময় সুখী রেখো। শ্বশুর বাড়িতে সবাই যেন তাকে ভালোবাসে। আমার মেয়ের জন্য যে স্বপ্ন দেখেছি সব যেন সত্যি হয়। প্রার্থনা করতে করতে তার চোখ ভিজে গেল। তিনি জানতেন কাল সন্ধ্যার মধ্যে তার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এটা আনন্দের দিন ছিল, কিন্তু মনে একটা অজানা অস্থিরতা ছিল। সরিতা দেবীও জেগে উঠেছিলেন। তিনি সরাসরি প্রিয়ার ঘরে গেলেন। প্রিয়া, উঠে পড়ো, স্নানের সময় হয়ে গেছে। পুরোহিত মশাই বলেছেন মুহূর্তের আগেই তোকে তৈরি হতে হবে। দরজার বাইরে থেকে ডাক দিয়ে তিনি বাইরে এসে বাকি আয়োজন দেখতে লাগলেন। তিনি ছুটে ছুটে সব ব্যবস্থা দেখছিলেন। তার মুখে একটা অদ্ভুত তৃপ্তি আর গর্বের ভাব ছিল। শেষ পর্যন্ত তার মেয়ে শহরের সবচেয়ে নামকরা বংশগুলির একটিতে বউ হতে চলেছে। ছেলে খুব ভালো এবং সম্পন্ন ঘরের ছিল। সে বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছিল এবং তাদের ব্যবসা কয়েকটি শহরে ছড়িয়েছিল। রমেশবাবু তার সাধ্যের বাইরে গিয়ে এই বিয়েতে খরচ করছিলেন, এই ভেবে যে মেয়ের ভাগ্য গড়ে গেলে তার জীবনও সার্থক হবে। এদিকে সরিতা দেবীর আনন্দের তো সীমা নেই। এমন সম্বন্ধ ভাগ্যবানদেরই মেলে। তিনি অতিথিদের সাথে কথা বলতে বলতে ছেলেপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন। সরিতা দেবী স্বামীর সাথে ঝগড়াঝাটি করেই এই সম্বন্ধ মেয়ের জন্য পাকা করেছিলেন। একটু পরে পুরোহিত মশাইও এসে গেলেন। আরে সরিতা, পুরোহিত মশাই এসে গেছেন, রমেশবাবু গম্ভীরভাবে বললেন। প্রিয়া তৈরি হয়ে গেলে তাকে নিচে নিয়ে এসো, মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, সরিতা দেবী কপালে হাত দিলেন। আমি তো ভুলেই গেছিলাম, এখনই নিয়ে আসছি তাকে। সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি মনে মনে বিড়বিড় করতে লাগলেন, জানি না এই মেয়ে তৈরি হয়েছে কিনা। তিনি দরজায় টোকা দিলেন, প্রিয়া, এখনো ঘুমোচ্ছিস নাকি? কিন্তু কোনো সাড়া এলো না। আরে গেল কোথায়? রাগের স্বরে বলতে বলতে সরিতা দেবী দরজায় ধাক্কা দিলেন। দরজা খোলা ছিল। ভেতরে ঘর ফাঁকা। বিছানা যেমনকার তেমন পাতা, যেন কেউ সেখানে ঘুমায়নি। প্রিয়ার আলমারি খোলা ছিল এবং কিছু কাপড় নেই। সরিতা দেবীর পায়ের তলার মাটি সরে গেল। তার বুক ধড়াস ধড়াস করে উঠল। প্রিয়া, প্রিয়া! তিনি সারা বাড়ি চিৎকার করতে লাগলেন। তার গলার আওয়াজ এত জোরালো ছিল যে রমেশবাবু দ্রুত উঠে দৌড়ে এলেন। কি হলো? চিৎকার করছো কেন? প্রিয়া ঘরে নেই? সরিতা দেবীর গলা কাঁপছিল। ওর বিছানা দেখো, যেন ও এখানে ঘুমায়নি। রমেশবাবুর মনে হলো যেন বুক চিরে হৃদয়টা বেরিয়ে আসছে। তিনি ঘরে গেলেন, প্রতিটি কোণ দেখলেন, বাথরুম চেক করলেন, ছাদে গেলেন, কিন্তু প্রিয়া কোথাও নেই। তিনি দেখলেন তার গয়নার বাক্স ফাঁকা পড়ে আছে এবং সবচেয়ে বড় কথা, তার মোবাইল ফোনও নেই। অঞ্জলি রান্নাঘরের কাজ সামলাচ্ছিল। আওয়াজ শুনে সে দৌড়ে এলো। কাকাবাবু, কি হয়েছে? প্রিয়া কোথায়? বুঝতে পারছি না মা, বলতে বলতে রমেশবাবুর হাত কাঁপছিল। তিনি প্রিয়ার নম্বরে ফোন করলেন, ফোন বন্ধ। আবার চেষ্টা করলেন, আবার বন্ধ। তার মুখের রং উড়ে গিয়েছিল। সরিতা দেবী মাটিতে বসে পড়েছিলেন এবং জোরে জোরে কাঁদছিলেন। আমার মেয়ে প্রিয়া কোথায় গেল? হে ভগবান, এ কি হলো? তখনই অঞ্জলি প্রিয়ার বালিশের নিচে একটা ভাঁজ করা কাগজ দেখতে পেল। সে সেটা তুলে খুলল। কাগজে প্রিয়ার হাতের লেখায় কিছু লেখা ছিল। অঞ্জলি পড়তে শুরু করলো এবং প্রতিটি শব্দের সাথে তার মুখের রং উড়ে যেতে লাগলো। তার শ্বাস দ্রুত হয়ে গেল এবং হাত থেকে সেই কাগজ পড়ে গেল। রমেশবাবু সেই কাগজ তুলে পড়তে লাগলেন। বাবা, মা, আমাকে ক্ষমা করো। আমি আকাশকে বিয়ে করতে পারবো না। আমি রোহিতকে ভালোবাসি। আমরা দুজন কলেজ থেকে একসাথে আছি।
আমি আগে তোমাদের বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস জোগাড় করতে পারিনি। জানি এটা জেনে তোমাদের কষ্ট হবে, কিন্তু আমি রোহিত ছাড়া থাকতে পারবো না। আমরা বিয়ে করছি, এখন আমাকে খোঁজার চেষ্টা করো না। প্রিয়া। রমেশবাবুর হাতে সেই কাগজ কাঁপতে লাগলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি টলমল করে দেওয়ালের ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখ থেকে একটাও কথা বেরোচ্ছিল না। সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সরিতা দেবী সেই কাগজ পড়ে চিৎকার করে উঠলেন, না, এটা মিথ্যে। আমার মেয়ে এটা করতে পারে না। তিনি এত জোরে কাঁদতে লাগলেন যে সারা বাড়ি গম গম করে উঠল। প্রতিবেশীরা দৌড়ে আসতে লাগলো। বিয়েতে আসা আত্মীয় স্বজনরাও জড়ো হয়ে গেল। কি হলো? বিয়ের আবহে এই চিৎকার চেঁচামেচি? কেউ অবাক হয়ে জিজ্ঞেস করলো, রমেশ, বিয়ের সময় হয়ে আসছে, কি ব্যাপার? রমেশবাবুর মামাতো ভাই মনোজবাবু তার কাঁধ ধরলেন। কি হয়েছে দাদা, বলো তো? রমেশবাবু আস্তে আস্তে বললেন, কণ্ঠে কোনো প্রাণ নেই, প্রিয়া প্রিয়া পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। এই কথা শুনতেই যেন সময় থমকে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারছিল না কি বলবে, কি করবে। তারপর হঠাৎ সবাই একসাথে বলতে শুরু করলো, কি, এ কি বলছো? ভগবান, এ কি বিপদ এলো? ছেলেপক্ষ কি বলবে? সমাজে মুখ দেখাবে কিভাবে? রমেশবাবু শুধু দাঁড়িয়েছিলেন, একদম পাথরের মূর্তির মতো। তার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সারা জীবনের উপার্জন সবকিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ বুকের ওপর বসে তার শ্বাস চেপে ধরেছে। অঞ্জলিও এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। যেখানে সানাই বাজার কথা ছিল সেখানে শোকের ছায়া নেমে এলো। আনন্দের বাড়ি এক মুহূর্তে দুঃখের সাগরে ডুবে গেল। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যে অতিথিরা বিয়েতে আসার জন্য তৈরি হচ্ছিলেন তারা জানতে পারলেন বউই পালিয়ে গেছে। কেউ একজন ছেলেপক্ষকে ফোন করে জানিয়ে দিল। ঘন্টার মধ্যে আকাশের পরিবারের লোকেরা রমেশবাবুর বাড়িতে পৌঁছে গেলেন। আকাশের বাবা শ্যামসুন্দর বাবু একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার মুখে রাগ আর ঘৃণার ভাব। তার সাথে তার দুই ছেলে এবং কিছু আত্মীয়ও ছিল। রমেশবাবু শ্যামসুন্দর বাবু কর্কশ গলায় বললেন, এটা কি তামাশা? আমাদের সাথে এই প্রতারণা কেন করলেন? রমেশবাবুর বলার কিছু ছিল না। তিনি শুধু হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। আমি জানতাম না, আমি কিছুই জানতাম না। জানতেন না? আকাশের মা চিৎকার করে উঠলেন, নিজের মেয়ের সম্পর্কে জানতেন না? তার প্রেম চলছিল আর আপনি জানতেন না? আমাদের অপমান করিয়েছেন আপনি। সারা শহরে আমাদের হাসির পাত্র করে দিয়েছেন। এই বিয়েতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিমন্ত্রিত ছিল, সব তৈরি ছিল। আর আপনার মেয়ে আমাদের সাথে এটা করলো? শ্যামসুন্দর বাবু বললেন। রমেশবাবুর চোখ থেকে জল গড়াচ্ছিল। ক্ষমা করুন, আমি জানতাম না। আমি আমার মেয়েকে খুঁজবো, ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনবেন? আকাশের বড় দাদা ব্যঙ্গের সুরে বললেন, এখন কোন মুখে ফিরিয়ে আনবেন? সে তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। ফিরে এলেও আমরা তাকে নিতে পারবো না। সে নিজে তো ডুবলোই, সাথে আমাদের আকাশের জীবনটাও শেষ করে দিল। শ্যামসুন্দর বাবু রমেশবাবুর দিকে আঙ্গুল তুললেন, শুনে রাখুন, আমরা আদালতে যাব। আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করব। যা খরচ করেছি তা তো ফেরত চাই, সাথে আমাদের অপমানেরও হিসাব দিতে হবে। এই বলে তারা চলে গেলেন। কিন্তু তাদের কথাগুলো রমেশবাবুর কানে বাজতে থাকলো। বাড়িতে থাকা আত্মীয় স্বজনরাও এখন ফিসফিস করতে লাগলেন, আমি আগেই বলেছিলাম মেয়েকে এত স্বাধীনতা দেওয়া উচিত না। কলেজে পাঠিয়েছিল, তাই এই হওয়ার ছিল। মেয়েরা এত ছাড় পেলে বিগড়ে যায়। এখন তো বংশের মুখে কালি পড়ল। সরিতা দেবী কাঁদছিলেন, কিন্তু রমেশবাবু কিছু বললেন না। এসব কথা শুনতে শুনতে তার শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। তিনি শুধু বাইরে বেরিয়ে গেলেন। বাইরে বিয়ের জন্য যে সাজসজ্জা করা হয়েছিল সেটা এখন তামাশা মনে হচ্ছিল। ফুলের তোরণ, রঙিন আলো, ব্যানার যাতে প্রিয়া ওয়েডস আকাশ লেখা ছিল, সবকিছু এখন নিষ্ঠুর রসিকতায় পরিণত হয়েছিল। প্রতিবেশীরা তাদের দরজা আর জানালা থেকে উকি মারছিল। কেউ সহানুভূতির দৃষ্টিতে দেখছিল, কেউ কৌতূহলে, আর কেউ ব্যঙ্গের হাসি নিয়ে।
রমেশবাবুর মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী তাকে দেখছে, তাকে নিয়ে হাসছে। বিকালের মধ্যে সারা পাড়ায়, সারা শহরে এই কথা ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়াতেও লোকে এ নিয়ে আলোচনা শুরু করে দিল। রমেশবাবু তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তিনি তার বিছানায় বসে পড়লেন। সামনে দেয়ালে প্রিয়ার ছবি লাগানো ছিল, ছোটবেলা থেকে এখনো পর্যন্তের ছবি। একটা ছবিতে প্রিয়া সাইকেলে বসে হাসছে, একটায় তার হাতে ট্রফি, একটায় সে বাবার কাঁধে বসে আছে। রমেশবাবুর চোখ থেকে জল গড়াতে লাগলো। তিনি মাথাটা দু হাতে ঢেকে নিলেন। আমি কি ভুল করলাম ভগবান? আমি সব সময় আমার মেয়েকে সুখী রাখার চেষ্টা করেছি, তার প্রতিটা ইচ্ছে পূরণ করেছি, তাহলে সে আমার সাথে এটা কেন করলো? তিনি সারা জীবনের সঞ্চয় এই বিয়েতে ঢেলে দিয়েছিলেন। বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী সবাইকে গর্বের সাথে বলেছিলেন তার মেয়ের বিয়ে কত ভালো ঘরে হচ্ছে। ভেবেছিলেন এবার মেয়ের জীবন গড়ে যাবে। আর এখন এখন সব শেষ। টাকাও গেল, সম্মানও গেল, আর সবচেয়ে বড় কথা মেয়েটাও চলে গেল। মনে হচ্ছিল যেন বুকে বারবার ছুরি বিঁধছে। বিয়ের বাড়িতে ছড়িয়ে পড়া শোক আর আর্তনাদের মাঝে অঞ্জলি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল। বাবার মতো কাকাবাবুকে এভাবে ভেঙে পড়তে দেখে তার বুকটা ফেটে যাচ্ছিল। সেই কাকাবাবু যিনি মা বাবাহীন অঞ্জলিকে আগলে রেখেছিলেন। আজ থেকে 10 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় যখন রমেশবাবুর বড় দাদা আর বৌদির মৃত্যু হয়, তখন 12 বছরের অঞ্জলির দুনিয়াটা এক মুহূর্তে উজাড় হয়ে গিয়েছিল। তখন রমেশবাবুই তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন এবং নিজের মেয়ে প্রিয়ার সাথেই তাকে মানুষ করেছিলেন। অঞ্জলি প্রিয়ার চেয়ে 2 বছরের বড়। প্রিয়া যেখানে চঞ্চল আর একটু জেদি, সেখানে অঞ্জলির স্বভাবে শান্ত, বুদ্ধিমান আর দায়িত্বশীল। সে কখনো সেই দুর্ঘটনার জন্য নিজের ভাগ্যকে দোষ দেয়নি। এই বাড়িকে, কাকাবাবু কাকিমাকেই সে নিজের সব মনে করে নিয়েছিল। কাকাবাবু, রমেশবাবু তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। আর হয়তো এটাই সরিতা দেবীর সব সময় গায়ে লাগতো। সরিতা দেবী কখনো অঞ্জলিকে মন থেকে মেনে নেননি। তার কাছে অঞ্জলি সব সময় একটা বোঝা ছিল, অন্যের রক্তের চিহ্ন, যাকে তিনি বাধ্য হয়ে বহন করছেন। ছোট বড় প্রতিটি বিষয়ে তিনি তাকে খোঁটা দিতেন, প্রিয়ার চেয়ে কম চোখে দেখতেন, আর বাড়ির বেশিরভাগ কাজের বোঝা তার উপরেই চাপিয়ে দিতেন। অঞ্জলি কখনো পাল্টা জবাব দেয়নি। কাকিমার প্রতিটি কড়া কথা সে অমৃত মনে করে হজম করে নিয়েছে, কারণ সে জানতো এই দুনিয়ায় এই ছাদ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। আজ যখন সে তার কাকাবাবুকে হারা যুদ্ধের সৈনিকের মতো সোফায় ঢলে পড়তে দেখল, তার বুক কেঁপে উঠল। বাড়িতে থাকা আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা নানা রকম কথা বলছিল। কেউ সহানুভূতি জানাচ্ছিল, কেউ চাপা গলায় ঠাট্টা করছিল, কিন্তু সেই ভাঙা বাবার পাশে গিয়ে হাত ধরার সাহস কেউ করেনি। অঞ্জলি আস্তে আস্তে তার পাশে গেল এবং তার কাঁধে হাত রাখল। রমেশবাবু চোখ তুলে তার দিকে তাকালেন। তার চোখে অসহায়ত্ব, অপমান আর যন্ত্রণার এমন এক সমুদ্র ছিল যা দেখলে যে কোনো পাষাণ মানুষেরও বুক চিরে যেত। অঞ্জলি কিছু বলল না, সে শুধু তার পাশে মাটিতে বসে চুপচাপ তার হাতটা ধরে রইল। অঞ্জলির সেই স্পর্শ ছিল যেন কোনো মলমের মতো। সেই একটা স্পর্শ রমেশবাবুর ভেতরে চাপা পড়ে থাকা অনুশোচনার বাঁধটাকে ভেঙে দিল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তার জীবনের সবচেয়ে বড় ভুলের বীজ বোনা হয়েছিল। তার মাথায় কয়েক মাস আগের ঘটনাগুলো কোনো সিনেমার রিলের মতো ঘুরতে লাগলো। এই সম্বন্ধ আজ ভেঙে সারা পরিবারের জন্য ক্ষতের মতো হয়ে গেছে। সেটা আসলে এসেছিল অঞ্জলির জন্য। শ্যামসুন্দর বাবুর পরিবারের কোনো দুঃসম্পর্কের আত্মীয় একটা পারিবারিক অনুষ্ঠানে অঞ্জলিকে দেখেছিলেন। অঞ্জলির সরলতা, তার বুদ্ধিমত্তা আর তার সংস্কার তাকে খুব মুগ্ধ করেছিল। ঘটক যখন তাদের বাড়িতে প্রস্তাব নিয়ে এলেন, তখন স্পষ্টভাবে বলেছিলেন যে ছেলেপক্ষ তাদের বড় মেয়ে অঞ্জলিকে পছন্দ করেছেন। এটা শুনে রমেশবাবুর মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠেছিল। অঞ্জলির মতো মেয়ের জন্য এর চেয়ে ভালো ঘর আর কি হতে পারে। তিনি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিয়েছিলেন।
যে মেয়ের দায়িত্ব তার উপর ছিল, আজ তার জন্য এত ভালো সম্বন্ধ এসেছে। কিন্তু এই কথা সরিতা দেবীর কানে পড়তেই বাড়িতে মহাভারত বেঁধে গেল। সেই রাতে তিনি রমেশবাবুর সামনে তার আসল রূপ দেখালেন। একটা এতিমের জন্য এত বড় ঘর, আর আমার মেয়ে কি গলিতে বিয়ে হবে? সরিতা দেবী চিৎকার করে বলেছিলেন। তার গলায় বছরের পর বছর চাপা পড়া হিংসা আর রাগ স্পষ্ট ঝলকাচ্ছিল। সরিতা, এ কি কথা বলছো? অঞ্জলিও তো আমাদের মেয়ে, আর ভাগ্যক্রমে তার জন্য এত ভালো সম্বন্ধ এসেছে, এতে খারাপ কি? রমেশবাবু বোঝানোর চেষ্টা করলেন। না, সে আমার মেয়ে নয়। সরিতা দেবী বিষ উগরে চললেন। সে তোমার দাদার স্মৃতি, একটা বোঝা যাকে আমরা বহন করছি। আমি তাকে মানুষ করেছি, এর মানে এই নয় যে সে আমার মেয়ের অধিকার কেড়ে নেবে। যখন এত ভালো সম্বন্ধ এসেছে তখন তাতে প্রথম হক আমার প্রিয়ার। আমার মেয়ে কি কম কিসে? সে বেশি সুন্দর, বেশি পড়াশোনা জানে, বেশি আধুনিক। সেই ধনী পরিবারে আমার প্রিয়াই যাবে। রমেশবাবু নিজের স্ত্রীর এই ছোট আর নোংরা মানসিকতায় হতভম্ব হয়ে গেলেন। তুমি কি পাগল হয়ে গেছো সরিতা? যে সম্বন্ধ অঞ্জলির জন্য এসেছে সেটাই আমরা প্রিয়ার নাম কিভাবে দিতে পারি? এটা প্রতারণা হবে। এটা শুনে সরিতা দেবী পাগলের মতো হেসে উঠলেন। প্রতারণা? আরে দুনিয়ায় বাঁচতে হলে চালাক হতে হয়। সহজ সরল মানুষকে কেউ দাম দেয় না। তুমি এভাবে ভোলা মানুষ হয়ে বসে থাকলে আমাকে তো আমার মেয়ের কথা ভাবতে হবে। তিনি রমেশবাবুর কাছে এসে ফিসফিস করলেন, যেন কোনো চালাক অপরাধী তার পরিকল্পনা বলছে। ঘটককে মানা করব না। কাল তুমি ঘটককে ডাকো আর বলো, দাদা সম্বন্ধ খুব ভালো, কিন্তু অঞ্জলি একটু সরল আর পুরনো ধ্যান ধারণার মেয়ে, পুজো আচ্চায় ডুবে থাকে, বিয়ে শাদিতে তার বিশেষ আগ্রহ নেই। রমেশবাবু হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন। সরিতা দেবী বলে চললেন, তারপর বলবে, হ্যাঁ, আমাদের ছোট মেয়ে প্রিয়া আছে, একদম আজকের যুগের মেয়ে, পড়াশোনা জানা, স্মার্ট, আর তার স্বপ্নও এরকম বড় ঘরেরই। আমাদের মনে হচ্ছে আকাশের জন্য প্রিয়া বেশি ভালো জীবন সঙ্গী হবে। একবার প্রিয়ার সাথে দেখা করিয়ে দেখুন। ছেলেপক্ষও মানবে যে আমাদের প্রিয়া একটা হিরে। তাদের প্রিয়ার সেরা ছবি পাঠাবো। ওরা প্রিয়াকে দেখলে অঞ্জলিকে ভুলে যাবে। রমেশবাবু মাথায় হাত দিলেন। সরিতা, এটা পাপ, আমরা কারো চোখে ধুলো দিতে পারি না। পাপ? সরিতা দেবী চিৎকার করলেন। নিজের মেয়ের ভবিষ্যতের জন্য একজন মা যদি একটু চালাকি করে সেটা পাপ নয়। তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি এখনই বিষ খেয়ে নেব। তারপর তোমার মেয়ে আর এই এতিমকে তুমি সামলাও। আমার মেয়ের হক মেরে এই বাড়িতে কেউ সুখী থাকতে পারবে না। কয়েকদিন ধরে বাড়িতে এই অশান্তি চলতে থাকলো। সরিতা দেবী খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং রমেশবাবুকে এতটাই আবেগের দিক থেকে চাপ দিলেন যে তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। একদিকে তার জেদি স্ত্রী, অন্যদিকে শান্ত স্বভাবের ভাইজি। ঘরের শান্তির জন্য আর রোজকার ঝগড়ায় ক্লান্ত হয়ে তিনি ভারী মনে স্ত্রীর ধূর্ত পরিকল্পনার কাছে নতি স্বীকার করলেন। সরিতা দেবী যা বলেছিলেন তাই করলেন। ঘটকের সামনে এমন একটা মিথ্যার গল্প বুনলেন যাতে অঞ্জলিকে একটা কম যোগ্য আর প্রিয়াকে একটা বেশি উপযুক্ত বিকল্প হিসেবে তুলে ধরা হলো। শ্যামসুন্দর বাবুর পরিবারকে যখন বলা হলো যে অঞ্জলি নিজেই বিয়েতে আগ্রহী নয় এবং প্রিয়া তাদের পরিবারের জন্য বেশি মানানসই, তখন তাদের কাছে এতে কোনো সমস্যা মনে হলো না। প্রিয়ার ছবি আর তার ডিগ্রি বাকি কাজ সেরে দিল। এভাবে একজন মায়ের হিংসা আর ধূর্তামি নিজের মেয়ের জন্যই এমন একটা সম্বন্ধের ভিত্তি গড়ে দিল যা ছিল প্রতারণার উপর দাঁড়ানো। আজ যখন প্রিয়া পালিয়ে গেছে তখন রমেশবাবু ভাবতে লাগলেন, এটা হয়তো কর্মেরই হিসাব, যার ফল আজ সারা পরিবারকে ভোগ করতে হচ্ছে। আজ তিনি নিজে সারা সমাজের সামনে মাথা নিচু করে বসে আছেন, যেন কেউ তার শরীর থেকে সব প্রাণ শুষে নিয়েছে। সরিতা দেবী কাছেই মাটিতে বসে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলেন।
বাড়িতে ছড়িয়ে পড়া সেই অসহ্য নীরবতাকে শুধু তার চাপা কান্নাই ভাঙছিল। অঞ্জলি চুপচাপ রান্নাঘরে সবার জন্য চা বানাতে লাগলো, যেন এই ছত্রখান হয়ে যাওয়া বাড়িটাকে আবার স্বাভাবিক করে তোলার সমস্ত দায়িত্ব তার একার। তখনই দরজায় আবার টোকা পড়ল। সবাই ভাবলো শ্যামসুন্দর বাবু হয়তো আবার কোনো নতুন হুমকি দিতে বা পুলিশ নিয়ে এসেছেন। রমেশবাবুর উঠে যাওয়ার সাহস ছিল না। অঞ্জলি চায়ের ট্রে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে চমকে উঠল। সামনে বর আকাশ, একা দাঁড়িয়ে। তার মুখে রাগ নয়, বরং একটা অদ্ভুত গাম্ভীর্য আর বিষণ্ণতা। তার চোখেও সেই একই অপমান আর কষ্ট যা এই বাড়ির মানুষগুলির চোখে ছিল। আমি ভেতরে আসতে পারি? আকাশ খুব আস্তে জিজ্ঞেস করলো। অঞ্জলি কিছু না বলে একপাশে সরে দাঁড়ালো। আকাশ ভেতরে এলো। সে সরাসরি রমেশবাবুর কাছে গেল এবং কিছু না ভেবে তার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। কাকাবাবু, তার গলায় একটা ভার ছিল। যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু আপনি এভাবে সাহস হারিয়ে ফেললে চলবে কিভাবে? রমেশবাবু শূন্য চোখে তার দিকে তাকালেন, যেন তাকে চেনার চেষ্টা করছেন। আকাশ বলল, আমার বাবা রাগে আছেন। পুরো পরিবার ধাক্কা খেয়েছে। তাদের জায়গায় যে কেউ হলে এটাই করত, কিন্তু আমি জানি এতে আপনার কোনো দোষ নেই। আপনি একজন সম্মানিত মানুষ। আমি শুধু দেখতে এসেছিলাম আপনারা ঠিক আছেন কিনা। আকাশের এই কথাগুলো রমেশবাবুর প্রায় মৃত শরীরে যেন একটু প্রাণ ঢুকল। এই ভয়ঙ্কর অপমান আর অন্ধকারের মাঝে কেউ এভাবে সান্ত্বনা দিতে আসবে, তাও সেই ছেলে যার নিজের জীবনটা এক মুহূর্তে উল্টে পাল্টে গেছে। এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এটা ছিল একটা ক্ষুদ্র আলোক রেখা, কিন্তু ঘন অন্ধকারে এটুকুও অনেক। রমেশবাবুর চোখ থেকে অশ্রুর ধারা বইল, কিন্তু এবার এই অশ্রুতে শুধু যন্ত্রণা নয়, একজন অপরিচিতের কাছ থেকে পাওয়া আপনজনের স্পর্শের অনুভূতিও ছিল। আকাশের আশায় বাড়ির পরিবেশ একটু বদলালো। সে কিছুক্ষণ থাকলো, রমেশবাবুকে সাহস দিল এবং কাঁদতে থাকা সরিতা দেবীর মাথায় হাত রেখে বলল, কাকিমা, নিজেকে সামলান। তার আচরণে কোথাও কোনো তিক্ততা বা অভিযোগ ছিল না। তার চলে যাওয়ার পরে রমেশবাবুর একজন পুরনো বন্ধু ও পরিবারের শুভাকাঙ্ক্ষী, যিনি সকাল থেকেই সেখানে ছিলেন, একটা কথা তুললেন। রমেশ, একটা কথা বলবো, রাগ করবে না তো? রমেশবাবু শূন্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। এই সম্বন্ধটা যে এসেছিল, তিনি আস্তে বললেন, সেটা তো ঘটক অঞ্জলি মাকে দেখে এনেছিল, তাই না? এই কথাটা ঘরে ভেসে উঠতেই সরিতা দেবী, যিনি মাথা তুলে আকাশকে দেখছিলেন, হঠাৎ চোখ নামিয়ে নিলেন। তার অপরাধ বোধের ক্ষতটা যা একটু সারছে মনে হচ্ছিল, আবার তাজা হয়ে উঠল এবং রিশতে লাগলো। রমেশবাবুরও এই কথাটা মনে পড়ল এবং তার দুঃখ আরো গভীর হলো। মনে হলো, যদি তিনি স্ত্রীর জেদ আর প্রতারণার ফাঁদে না হাঁটতেন আর যার জন্য সম্বন্ধ এসেছিল তার সাথেই কথা এগিয়ে নিয়ে যেতেন, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। তার নিজের পাপ আজ পাহাড় হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। ঘরে থাকা আরো কিছু ঘনিষ্ঠ আত্মীয় এই কথায় সায় দিলেন। অঞ্জলি সব কথা শুনতে শুনতে চুপচাপ রান্নাঘরে ফিরে গেল। সেই আলোচনার কেন্দ্র হতে চায়নি, যেখানে তার ভাগ্যের সিদ্ধান্ত তাকে ছাড়াই নেওয়া হয়ে গিয়েছিল। কথাটা এখন খোলাখুলি হয়ে গিয়েছিল। বাড়িতে গুঞ্জন উঠল। কেউ চাপা গলায় বলে উঠল, এখনো কি সব শেষ হয়ে গেছে? ছেলেটা তো এত ভদ্র আর বুদ্ধিমান, একেবারে দেবদূত। কথা বললে হয়তো সে অঞ্জলিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এতে দুই বাড়ির সম্মান বেঁচে যাবে। এই ভাবনাটা সরিতা দেবীর কাছে ডুবন্ত মানুষের খড়কুটোর মতো মনে হলো। নিজের ভুল শুধরে নেওয়ার আর বাড়ির সম্মান বাঁচানোর একটা পথ তিনি দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে অঞ্জলির কাছে গেলেন, যে রান্নাঘরে দাঁড়িয়ে শূন্যের দিকে তাকিয়েছিল। অঞ্জলি মা,
তিনি প্রায় কাকুতি মিনতি করে বললেন, তার গলায় আজ প্রথমবার অধিকার নয়, আরতি ছিল। একমাত্র তুই পারিস এই বাড়ির মান বাঁচাতে। তুই আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যা। দেখ ছেলেটা কত ভালো, সাক্ষাৎ ভগবানের রূপ। অঞ্জলি তার মাসিমার দিকে ঘুরে তাকালো। তার চোখে রাগ নেই, ঘৃণা নেই, শুধু একটা গভীর যন্ত্রণা আর শূন্যতা। তার মনে একটা ঝড় উঠল। আমি কি কোনো বস্তু যে একজনের বদলে আরেকজনকে রেখে দেওয়া হবে? এই কথাগুলো তার ঠোঁট পর্যন্ত এসে থেমে গেল। সে একবার বাইরে বসে থাকা মেসোমশাইয়ের দিকে তাকালো। তার নত মাথা, তার অসহায় চোখ, তার ভেঙে পড়া আত্মসম্মান, এসব সে দেখতে পারল না। তার মনে পড়ল কিভাবে মা বাবা চলে যাওয়ার পর এই মেসোমশাই তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, তার প্রতিটা প্রয়োজন মিটিয়েছিলেন। আজ নিজের আত্মসম্মানের জন্য লড়াই করে তাকে আর ভাঙতে পারবে না সে। পরিস্থিতির বাধ্যবাধকতা বুঝে এবং মেসোমশাইয়ের সম্মানের কথা ভেবে সে তার চোখের জল আর আত্মসম্মান দুটোকেই গিলে নিল। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নিচু করে নিল। তার এই নীরবতাই সরিতা দেবীর কাছে সম্মতি হয়ে গেল। এদিকে আকাশ যখন তার বাড়ি ফিরল, সেখানেও পরিবেশ ছিল থমথমে। তার বাবা শ্যামসুন্দর বাবু এখনো রাগে ফুঁসছিলেন, আর সমাজে যে বেইজ্জতি হবে তা নিয়ে বলছিলেন। কিন্তু আকাশের মন ছিল অন্য কোথাও। তার চোখের সামনে বারবার রমেশবাবুর ভেঙে পড়া মুখ, সরিতা দেবীর অনুশোচনা আর সেই বাড়ির বিরান ভাব ভেসে উঠছিল। কিন্তু এইসব মুখের মাঝে আরো একটা মুখ ছিল যা তার মনে গেঁথে গিয়েছিল, অঞ্জলির মুখ। রমেশবাবুর বাড়িতে গিয়ে সে দেখেছিল গোটা পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অথচ শুধু অঞ্জলি নিঃশব্দে সবাইকে এক সূত্রে ধরে রাখার চেষ্টা করছিল। সে দেখেছিল কিভাবে সে কাঁদতে থাকা মাসিমাকে সামলাচ্ছিল, আর কিভাবে কাউকে কিছু না বলে গোটা বাড়ির দায়িত্ব নিজের কোমল কাঁধে তুলে নিয়েছিল। সে এটাও অনুভব করেছিল যে আত্মীয়রা যখন তার বিয়ের প্রসঙ্গ তুলেছিল, তখন তার মুখে আনন্দ নয়, ছিল একটা গভীর বেদনা। আকাশ মানুষ চিনতে পারত, সে প্রিয়ার ছবি দেখেছিল, সে সুন্দরী ছিল। কিন্তু আজ এই গোটা ঘটনার মাঝে সে অঞ্জলির মধ্যে এমন একটি মেয়েকে দেখেছিল যার সৌন্দর্য বাইরের নয়, ভেতরের। তার চোখে একটা স্থিরতা ছিল, তার আচরণে একটা মর্যাদা ছিল, আর তার নীরবতায় এমন একটা শক্তি ছিল যা বড় বড় ঝড়ের মোকাবিলা করতে পারে। তার মনে হলো তার পরিবার যে সংস্কারী বৌমার সন্ধান করছিল সে প্রিয়া নয়, অঞ্জলি। তার মনে হলো নিয়তি হয়তো প্রিয়ার প্রতারণার পথ দিয়ে তাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। পরদিন সকাল হলো। রমেশবাবুর পরিবার ভাবতেই কাঁপছিল আজ কি হবে। বিয়ের জন্য নির্ধারিত সময়ে যখন বাকি আত্মীয় স্বজন আর সমাজের লোকজন এসে পড়বে, তখন তারা তাদের কি মুখ দেখাবে। ঠিক তখনই তাদের দরজায় শ্যামসুন্দর বাবু, তার গোটা পরিবার আর কিছু সমাজের গণ্যমান্য মানুষকে নিয়ে আবার এসে হাজির। রমেশবাবুর মনে হলো তারা কালকের হুমকি কার্যকর করতে এসেছে। তার অবশিষ্ট সাহসটুকুও জবাব দিয়ে দিচ্ছিল। কিন্তু শ্যামসুন্দর বাবুর ভেতরে এলে তার মুখে কালকের রাগ ছিল না। তিনি রমেশবাবুর সামনে হাত জোর করে দাঁড়ালেন। রমেশবাবু, কাল রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। রমেশবাবু আর বাকি সবাই অবাক হয়ে গেলেন। তখনই আকাশ এগিয়ে এলো এবং বলল, কাকাবাবু, যা হয়েছে তা আমরা বদলাতে পারবো না, কিন্তু নতুন করে শুরু তো করতে পারি। কাল এখান থেকে যাওয়ার পর আমি অনেক ভাবলাম। আমার পরিবার একজন ভালো সংস্কারী বৌমা চাইছিল, আর আমার মনে হচ্ছে সেই বৌমা আপনার মেয়ে প্রিয়া নয়, আপনার ভাগ্নি অঞ্জলি। একথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সরিতা দেবী আর রমেশবাবু অবিশ্বাসের চোখে আকাশের দিকে তাকিয়ে রইলেন। আকাশ তার কথা চালিয়ে গেল, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আজ এই কঠিন সময়ে অঞ্জলিকে যেভাবে গোটা পরিবারকে সামলাতে দেখলাম, আমার মনে তার প্রতি অনেক শ্রদ্ধা জন্মে গেছে।
আমি এই বিয়ে কোনো দর কষাকষি বা বাধ্যবাধকতায় করছি না। আমি পুরোপুরি সজ্ঞানে আপনার ভাগ্নি অঞ্জলির হাত চাইতে এসেছি। এজন্য নয় যে সে প্রিয়ার জায়গা নিচ্ছে, বরং এজন্য যে এই বাড়ির আসল বৌমা হওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। রমেশবাবুর চোখে কৃতজ্ঞতার অশ্রু এসে গেল। আকাশের কথাগুলো ছিল মলমের মতো, কিন্তু সরিতা দেবীর কাছে ছিল যেন একটা আয়নার মতো, যাতে তিনি নিজের স্বার্থপর আর কুৎসিত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যে হীরাকে তিনি কাচের টুকরো ভেবে ছুঁড়ে দিয়েছিলেন, আজ একজন বিচক্ষণ জহুরি তার মূল্য বলে দিচ্ছিলেন। রমেশবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি আস্তে আস্তে উঠে আকাশের কাছে গেলেন। তার পা কাঁপছিল। তিনি আকাশের সামনে দাঁড়ালেন। তারপর হঠাৎ তার হাঁটু ভেঙে গেল এবং তিনি আকাশের পায়ে পড়ে গেলেন। বাবা, তুমি এই কথা বলে আমাকে আবার বাঁচিয়ে দিলে। আমি তো মরেই গিয়েছিলাম। আমার সম্মান, আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আকাশ ঝুঁকে তাকে তুলতে চাইল। না কাকাবাবু, এটা করবেন না, আপনি বড়। কিন্তু রমেশবাবু উঠলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, না বাবা, আজ তুমি আমাকে বাঁচিয়ে দিলে। সমাজকে কি আমি মুখ দেখাতাম? তখন শ্যামসুন্দর বাবু এগিয়ে এলেন এবং তাকে তুললেন। তারপর বললেন, রমেশবাবু, আমাদের তো এমনই মেয়ে চাইছিল। আমরা খুশি যে নিয়তি আমাদের সঠিক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। রমেশবাবু চোখের জল মুছলেন এবং ভেতরের দিকে তাকালেন। অঞ্জলি, মা, অঞ্জলি। ডাক শুনে অঞ্জলি, যে রান্নাঘরে দাঁড়িয়ে এসব শুনছিল, ধীরে ধীরে বাইরে এলো। তার চোখ নিচু ছিল, তার হাত কাঁপছিল। রমেশবাবু তার হাত ধরলেন। মা, আকাশ, আকাশ তোমাকে বিয়ে করতে চায়। তার গলা ভেঙে এলো। আমি জানি এটা খুব অদ্ভুত, কিন্তু মা, এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যদি না চাও, কোনো জোর নেই। অঞ্জলি একবার মেসোমশাইয়ের দিকে তাকালো। তার নত মাথা, তার ক্লান্ত চোখ আর তার মুখে লেখা অসহায়তা দেখে অঞ্জলির বুক ভরে এলো। তারপর তার দৃষ্টি আকাশের উপর গিয়ে থামল, যার চোখে তার জন্য শুধু সম্মান আর একটা সত্যিকারের অনুভূতি ছিল। তার মনে হলো হয়তো এটাই তার নিয়তি, এই পরিবারকে বাঁচাতে, মেসোমশাইয়ের মাথা আবার উঁচু করতে এবং হয়তো নিজেকে একটা সুযোগ দিতে সে আস্তে আস্তে মাথা নিচু করে সম্মতি জানালো। এটুকুই যথেষ্ট ছিল। বাড়িতে আবার একবার আনন্দের ঢেউ বয়ে গেল। যে বাড়ি কয়েক ঘন্টা আগে শোকে ডুবেছিল, সেটা এখন আশার আলোয় জ্বলজ্বল করে উঠল। আকাশ আর তার বাড়ির লোকজন চলে যাওয়ার পর সরিতা দেবী আর সহ্য করতে পারলেন না। তিনি অঞ্জলির কাছে গেলেন এবং তার পায়ে পড়ে গেলেন। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম নিজের মেয়ের মোহে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর হক কেড়ে নিয়েছি, তোকে সব সময় পর ভেবেছি, সব সময় কথা শুনিয়েছি। আজ সেই পাপের শাস্তি আমি পেলাম। আমার মেয়ে আমাকে কোথাও রাখলো না, চলে গেল। কিন্তু তুই তবুও এই বাড়ির সম্মান বাঁচালি। আমি তোর কাছে অনেক বড় অপরাধী। সরিতা দেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার প্রতিটা অশ্রু তার বছরের পর বছরের পাপ আর অনুশোচনার কথা বলছিল। অঞ্জলির সঙ্গে সঙ্গে তাকে তুলল এবং বুকে জড়িয়ে নিল। না মাসিমা, এ কথা বলবেন না। আপনি আমার মায়ের মতো। মা নিজের ভুলের জন্য মাফ চায় না। মাসিমা আর ভাগ্নির অশ্রু একসাথে মিলে বছরের তিক্ততা ধুয়ে গেল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার চোখ ভিজে গেল। রমেশবাবু চোখের জল আটকাতে পারলেন না। পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। কয়েক ঘন্টা আগে যেখানে শোক আর অপমানের অন্ধকার ছিল, সেখানে এখন আশার আলো। আবার সব প্রস্তুতি শুরু হলো। সেই রাতেই, সেই মুহূর্তেই বিয়ে হওয়ার কথা, শুধু কোণে বদলে গিয়েছিল। রাতের বেলা পুরো বিয়ের আসর এখন মঙ্গল মন্ত্রে মুখরিত হয়ে উঠল। অঞ্জলি লাল বেনারসিতে যেন কোনো দেবীর মতো লাগছিল। তার মুখে একটা শান্ত আর সৌম্য দীপ্তি ছিল। যখন 7 পাক দেওয়ার সময় এলো এবং রমেশবাবু অঞ্জলির কন্যাদান করতে তার হাত আকাশের দিকে দিলেন, তখন তিনি চোখের জল আটকাতে পারলেন না। এই অশ্রু দুঃখের বা অপমানের ছিল না,
এ ছিল সেই বাবার অশ্রু যার সম্মান তার নিজের মেয়ে নয়, ভাগ্নি বাঁচিয়েছিল। তার মনে হচ্ছিল যেন আজ তার বড় দাদার আত্মা তাকে আশীর্বাদ করছে। সরিতা দেবী অঞ্জলিকে এই রূপে দেখে কাঁদছিলেন, কিন্তু তার অশ্রুতে শুধু নিজের মেয়ের জন্য কষ্ট নয়, নিজের পাপ ধুয়ে যাওয়ার স্বস্তিও ছিল। বিদায়ের মুহূর্তটা ছিল সবচেয়ে হৃদয় বিদারক। যখন অঞ্জলি তার মেসোমশাই আর মাসিমাকে জড়িয়ে ধরল, তখন তিনজন এমনভাবে কাঁদলেন যেন বছরের ব্যথা আর ভালোবাসা একসাথে বেরিয়ে এলো। আকাশ সেখানে দাঁড়িয়ে এসব দেখছিল, আর তার চোখে তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এই মেয়েকে দুনিয়ার সব সুখ দেবে, কারণ সে সেটারই যোগ্য। গাড়ি যখন চলল, রমেশবাবু আর সরিতা দেবী তাকে যেতে দেখতে থাকলেন। তাদের চোখে জল ছিল, কিন্তু মনে শান্তি ছিল যে তাদের অঞ্জলি এখন একটা অনেক নিরাপদ আর সম্মানজনক বাড়িতে যাচ্ছে। সময় সবচেয়ে বড় মলম, আবার সবচেয়ে বড় শিক্ষকও। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রমেশবাবুর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা সুন্দর বাড়িতে একটা নতুন পৃথিবী গড়ে উঠেছিল। অঞ্জলি তার নতুন বাড়িতে খুব সুখী ছিল। আকাশ তাকে চোখের মণি করে রেখেছিল। তার সম্মান, তার ভালোবাসা আর তার বোঝাপড়া অঞ্জলির মনে সব ক্ষত ভরিয়ে দিয়েছিল। আকাশ প্রায় মজা করে বলতো, কিসমত আমাকে ধোকা দিয়েছিল যাতে আমি আসল হীরার কাছে পৌঁছতে পারি। তাদের সম্পর্ক কোনো বাধ্যবাধকতা বা আপোষের মধ্য দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আজ সেটা একটা গভীর ভালোবাসা আর বিশ্বাসের উদাহরণ হয়ে উঠেছিল। শ্যামসুন্দর বাবু আর তার স্ত্রীও অঞ্জলির মতো বৌমা পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করতেন। দিন কাটতে লাগলো। এবার তাদের উঠোনে একটা নতুন আনন্দের কিলকারি শোনা যাওয়ার অপেক্ষা। অঞ্জলি মা হতে চলেছিল। এই খবর যখন রমেশবাবু আর সরিতা দেবী পেলেন, তাদের আনন্দ আর ধরে রাখা যাচ্ছিল না। সরিতা দেবী হবু নাতি বা নাতনির জন্য সোয়েটার বুনতে শুরু করে দিলেন। অন্যদিকে ভাগ্যের অন্য প্রান্তটা ছিল অনেক বন্ধুর আর কাঁটায় ভরা। প্রিয়া, যে রোহিতের সাথে ভালোবাসা আর স্বাধীনতার সোনালী স্বপ্ন দেখে পালিয়ে গিয়েছিল, তার জন্য বাস্তবতা হয়ে উঠল দুঃস্বপ্নের মতো। রোহিত যে কলেজে তাকে 4 তারা এনে দেওয়ার প্রতিশ্রুতি করত, সংসারের বাস্তবতায় এসে তার সব মিষ্টি কথা বাতাসে মিলিয়ে গেল। তারা মুম্বাইয়ের একটা ছোট চালে একটা দমবন্ধ ঘরে থাকতো। রোহিত একটা ছোটখাটো চাকরি করত, যার অর্ধেক মাইনে বাড়ির ভাড়ায় আর বাকিটা বন্ধুদের সাথে পার্টিতে উড়ে যেত। প্রথম কয়েক সপ্তাহ ভালোবাসার নেশায় কেটে গেল, কিন্তু শীঘ্রই প্রিয়ার মাথা থেকে প্রেমের ঘোর কাটতে লাগলো। যে মেয়ে কখনো নিজের হাতে 1 গ্লাস জল তুলে নেয়নি, সে এখন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজে পিষে যেত। এসিতে ঘুমানোর অভ্যাস থাকলেও এখন ভ্যাপসা গরমের রাতে মশার সাথে যুদ্ধ করতে হতো। ডিজাইনার পোশাকের জায়গায় এখন 2-3টে সাদামাটা সালোয়ার, যেগুলো বারবার নিজেই কেচে পড়তে হতো। যখনই সে রোহিতের কাছে টাকার টানাটানি বা সংসারের প্রয়োজনের কথা বলতো, সেই রোহিত যে কিনা একসময় তার এক হাসিতে প্রাণ দিতে পারত, এখন বিরক্তি নিয়ে বলতো, আমি কি নোট ছাপানোর মেশিন নাকি? আমার সাথে পালানোর আগে ভাবা উচিত ছিল। আমার কাছে এটুকুই আছে, এতেই চালাতে হবে। জীবনের কঠোর বাস্তবতা তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। বাবার আলিশান বাড়ি, মায়ের আদর আর অঞ্জলির ভরসা, সবকিছু তীব্রভাবে মনে পড়তে লাগলো। তার বুঝতে দেরি হলো না, যাকে সে খাঁচা ভেবে পালিয়েছিল সেটাই আসলে তার নিরাপদ আর সুন্দর প্রাসাদ ছিল। কয়েকবার সাহস করে বাড়িতে ফোন করার চেষ্টা করলো, 2-3 বার কেউ ধরলই না। একবার সরিতা দেবী ফোন ধরলেন। মা, প্রিয়ার গলা শুনে সরিতা দেবী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। কে? সরিতা দেবীর গলায় কোনো আপনজনের উষ্ণতা ছিল না, শুধু বরফের মতো ঠান্ডা। মা, আমি প্রিয়া। সে কেঁদে উঠল। আমাদের জন্য আমাদের প্রিয়া সেদিনই মরে গিয়েছিল, যেদিন সে আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে পালিয়ে গিয়েছিল। আজকের পর এই নাম্বারে আর কখনো ফোন করবি না। ক্লিকের শব্দে ফোন কেটে গেল। প্রিয়া মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তার প্রথমবার বুঝতে পারল যে সে শুধু বাড়ি নয়, তার মা,
তার পরিবার, তার সব কিছু হারিয়ে ফেলেছে। একদিন প্রিয়ার ভীষণ জ্বর হলো। সে 2 দিন বিছানায় পড়ে রইল। কিন্তু তার স্বামীর না তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ভাবনা ছিল, না খাওয়ার চিন্তা। সেই একা অসুস্থ অবস্থায় বাড়ির কথা মনে পড়ে প্রিয়া ভেঙে পড়ল। সেদিন সে একটা সিদ্ধান্ত নিল। তার সোনার শেষ কানের দুল বেচে ট্রেনের টিকিট কিনে বাড়ির পথে রওনা দিল। মাফ পাবে এমন আশা ছিল না, কিন্তু শুধু একবার মা বাবাকে দেখতে চেয়েছিল। তার পায়ে পড়ে নিজের পাপের ক্ষমা চাইতে চেয়েছিল। বাড়ির দরজায় পৌঁছে কাপা হাতে দরজায় টোকা দিল। দরজা খুললেন সরিতা দেবী। সামনে প্রিয়াকে একটা পুরনো ছেঁড়া সালোয়ারে, এলোমেলো চুলে আর ফোলা চোখে দেখে তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তুই? সরিতা দেবীর গলায় কাঠিন্য ছিল। তোর এখানে আসার সাহস হলো কি করে? প্রিয়ার পা কেঁপে গেল। সে সোজা মায়ের পায়ে পড়ে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। সরিতা দেবী এক পা পিছিয়ে গেলেন। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কঠোরতা। ক্ষমা? যখন আমাদের সম্মান মাটিতে মিশে গিয়েছিল, তখন তোর আমাদের কথা মনে পড়েনি? যখন রোহিতের সাথে আনন্দে ছিলি, তখন মা বাবার কথা ভাবলি না? এখন যখন তোর প্রেম ভেঙে গেছে, এখন আমাদের দরজায় এসেছিস। মা প্লিজ। প্রিয়া কাঁদছিল। তার মুখে গভীর ক্লান্তি আর অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই ভেতর থেকে রমেশবাবুর গলা শোনা গেল। কে এসেছে সরিতা? কেউ না, সরিতা দেবী কঠোরভাবে জবাব দিলেন এবং দরজা বন্ধ করতে লাগলেন। মা, বাবা। প্রিয়ার চিৎকার শুনে রমেশবাবু বাইরে চলে এলেন। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে তার পা থমকে গেল। একজন বাবার মন গলে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। প্রিয়া, তার গলায় কষ্ট ছিল। তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। বাবা, আমি জানি আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। রোহিত আমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল ভালোবাসাই সব। কিন্তু বাবা, জীবন আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আমি প্রতিদিন শুধু কাঁদি। আপনাদের আর অঞ্জলির অনেক কথা মনে পড়ে। সে হেঁচকি তুলে বলছিল। তখন সরিতা দেবী বললেন, আমাদের ভালোবাসায় কি কমতি ছিল? তুই আমাদের জীবন্ত অবস্থায় মেরে দিতে কোনো কসুর করিসনি। আর যাকে আমি সব সময় পর ভেবেছিলাম, সেই আমাদের সব বাঁচালো। আমাদের কথায় সে আকাশের সাথে বিয়ে করে আমাদের সম্মান নিলামে উঠতে দেয়নি। আর তুই তুই যে আমাদের নিজের মেয়ে ছিলি, তুই আমাদের সর্বনাশ করলি। এ কথা শুনে প্রিয়া অবাক হয়ে গেল। তখনই পেছন থেকে একটা গাড়ি এসে থামলো। অঞ্জলি আর আকাশ নামলো। অঞ্জলি গর্ভবতী ছিল। তার মুখ আনন্দে উজ্জ্বল, কিন্তু দরজায় প্রিয়াকে দেখে সে থমকে গেল। অঞ্জলি? প্রিয়া উঠে অঞ্জলির দিকে ছুটে গেল এবং তার পায়ে পড়ে গেল। অঞ্জলি, আমাকে মাফ করে দাও। তুমি মা বাবাকে বোঝাও না। অঞ্জলি প্রিয়াকে তুলল এবং বুকে জড়িয়ে নিল। চুপ কর প্রিয়া। এটা দেখে সরিতা দেবীর চোখ থেকে অশ্রুর ধারা বেরিয়ে গেল। যে মেয়ের সাথে তিনি বছরের পর বছর বৈষম্য করেছেন, আজ সেই তার মেয়েকে বুকে জড়াচ্ছে। আমি আমি অনেক খারাপ। আমি তোর সাথে না, তুই খারাপ না। অঞ্জলি তার চোখের জল মুছল। তুই ভুল করেছিস, ব্যাস। আর ভুল সংশোধন করা যায়। অঞ্জলি মাসিমার দিকে তাকালো। মাসিমা, ভুল যে কারোর হতে পারে, আর এর ভুলের শাস্তি ওকে মিলে গেছে। আপনি যদি এখন ক্ষমা না করেন, তাহলে ও ভেঙে ছারখার হয়ে যাবে। সরিতা দেবীর মন গলে গেল। তিনি প্রিয়ার কাছে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন। আমার মেয়ে, আমার বোকা মেয়ে, তুই আমাদের বুকে ব্যথা দিয়েছিলি, কিন্তু তুই আমার মেয়ে। মা কতদিন মেয়েকে দূরে রাখতে পারে? রমেশবাবুও চোখের জল আটকাতে পারলেন না। যাই হোক, সে তার মেয়ে, তার বুকের টুকরো। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বুকে জড়িয়ে নিলেন। বছরের চাপা ব্যথা বাবা আর মেয়ের অশ্রুতে বেরিয়ে গেল। অঞ্জলি প্রিয়ার হাত ধরল। চল, ভেতরে চল। তোর সাথে অনেক কথা বলতে হবে, অনেক কিছু বলার আছে। ভালোই হলো তুই এলি। আমার বাচ্চার একটা আদুরে মাসির দরকার হবে। এ কথা শুনে প্রিয়ার চোখ আনন্দ আর বিস্ময়ে ঝলমল করে উঠল।
বাড়ির ভেতরে সবাই একসাথে বসলো। রমেশবাবু প্রিয়াকে জিজ্ঞেস করলেন, রোহিতের ব্যাপারে কি ভেবেছিস? আমি ওর থেকে আলাদা হচ্ছি। প্রিয়া দৃঢ়তার সাথে বলল, ও আমাকে শুধু ধোঁকা দিয়েছে। এখন আমি নিজের জীবন নিজে করব। বাবা, আমি কোনো চাকরি করব, ছোট হোক, কিন্তু নিজের পায়ে দাঁড়াবো। রমেশবাবু গর্বের সাথে মেয়ের দিকে তাকালেন। এটাই আমার মেয়ে, যে পড়ে গিয়ে আবার উঠতে জানে। সরিতা দেবী অঞ্জলির হাত ধরলেন এবং প্রিয়ারও। আজ আমি বুঝলাম আমি আমার দুই মেয়ের সাথেই অন্যায় করেছি। একজনকে সব সময় পর ভেবেছি, আর অন্যজনকে এত প্রশ্রয় দিয়েছি যে সে নষ্ট হয়ে গেল। কিন্তু এখন তোমরা দুজনেই আমার কাছে সমান। সেই বিকেলে বাড়িতে আবার প্রাণ ফিরে এলো। অঞ্জলি আর প্রিয়া পাশাপাশি বসে কথা বলছিল, যেন কিছুই হয়নি। কিন্তু পার্থক্য এটুকুই ছিল যে এখন দুজনের মধ্যে বোঝাপড়া এসে গেছে। মাস কাটলো, প্রিয়া একটা কোম্পানিতে চাকরি শুরু করলো এবং রোহিতের সাথে আইনি বিচ্ছেদ নিল। সে নিজের জীবন নতুন করে গড়ার মন করে নিয়েছিল। যখন অঞ্জলি একটি ছেলের জন্ম দিল আর হাসপাতালে ছিল, প্রিয়াই প্রথম পৌঁছেছিল। সে বাচ্চাকে কোলে নিয়ে বলল, আমি একে দুনিয়ার সেরা মাসি হয়ে দেখাবো। অঞ্জলি হাসল। আমি জানি প্রিয়া। সরিতা দেবী আর রমেশবাবু নিজেদের দুই মেয়েকে দেখলেন আর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। যে বাড়ি একদিন শোকে ডুবেছিল, আজ সেটা আনন্দে মুখর। অঞ্জলির মহানুভবতা, আকাশের বিচক্ষণতা, প্রিয়ার অনুতাপ আর মা বাবার ক্ষমা, সবাই মিলে একটা ভাঙা পরিবারকে আবার জোড়া লাগিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, শেষে রমেশবাবু যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি ঠিক ছিল? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর এটাও জানান যে আপনি আমাদের গল্প বাংলার কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা হয়ে থাকে যেটাকে আপনি চান আমরা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসি, তাহলে আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনি কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।